Perseverance, willingness to learn, and proper guidance are the three major factors of success. Hi everyone, it's me Rajal from the University of Dhaka. তোমাদের মধ্যে যদি পারসিভিয়ারেন্স এবং উইলিংনেস টু লার্ন এই দুটি গুণ থেকে থাকে তাহলে রেজাল্টস ক্লাসরুমে তোমাদের ওয়েলকাম। আমার এই চ্যানেলে তোমরা বাংলা, ইংলিশ, আইসিটি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর প্রথম ও দ্বিতীয় পত্রের প্রতিটি চ্যাপ্টার বা টপিক্সের উপর ধারাবাহিক লেকচার পাবে। তোমাদের একাডেমিক রেজাল্ট কিভাবে ভালো করতে পারো সে সমস্ত গাইডলাইন্স পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখো এবং আমার এই চ্যানেলটি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। এই ভিডিওতে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সৃজনশীল সমাধান 2 এটা নিয়ে আলোচনা করা হবে। তোমাদের জ্ঞাতার্থে বলে রাখছি প্রতিটি ভিডিও ডেসক্রিপশন বক্সে রেজাল্টস ক্লাসরুমের ওয়েবসাইট দেওয়া রয়েছে। তোমরা যদি নিচে প্রদত্ত লিংকে ক্লিক করো তাহলে এই ওয়েবসাইটটি ওপেন হবে। এখান থেকে সাবজেক্ট চয়েস করতে হবে প্রথমে, এই মেনুর এখানে ক্লিক করে অথবা নিচে স্ক্রল করলে সাবজেক্টগুলো দেখতে পারবে। এখান থেকে ধরো যে অ্যাকাউন্টিং সিলেক্ট করা হলো, তারপরে হচ্ছে যে প্রথম পত্র সিলেক্ট করা হলো। এখন দেখো এখানে এমসিকিউ সেকশন এবং সিকিউ সেকশন আলাদাভাবে অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। তোমাদের কাজ হচ্ছে যে কোনো একটি অধ্যায় সিলেক্ট করা যেটা ভিডিও ইউটিউব থেকে দেখা শেষ হয়ে গেছে, জাস্ট ওই অধ্যায়টির উপর ক্লিক করলেই হবে। এই যে এমসিকিউ কোয়েশ্চেন ওপেন হলো, এখন এই প্লাস চিহ্নতে ক্লিক করে প্রয়োজনে জুম করে নিতে পারো। এখন সিকিউ কোয়েশ্চেন যদি ওপেন করতে চাও তাহলে জাস্ট ওই অধ্যায়ের উপর ক্লিক করলেই হবে। এখান থেকে প্রয়োজনে প্লাস চিহ্নে ক্লিক করে জুম করে নিতে পারবে। এভাবেই তোমরা প্রতিটি অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউ কোয়েশ্চেন দিয়ে নিজের এক্সাম দিতে যেন ওই অধ্যায়টি কতটুকু পারো সেটা যাচাই করতে পারো। ওকে, এখন স্ক্রিনে আজকের কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছ, এটার স্ক্রিনশট নিয়ে রাখো। ক নম্বর কোয়েশ্চেনে বলা আছে যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। কোনগুলো লেনদেন নয় তা নির্ণয় করতে হবে। তাহলে উদ্দীপকে বলা আছে যে মিস্টার কামরান 2016 সালের 1 জানুয়ারি নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকা মূল্যের কম্পিউটার নিয়ে আইনি ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে তার ব্যবসায়ের অন্যান্য ঘটনাগুলো নিম্নরূপ: জানুয়ারি 2, 15,000 টাকা মাসিক বেতন একজন ম্যানেজার নিয়োগ করলেন। এই যে নিয়োগ, এটা কিন্তু লেনদেন নয়। তাহলে এখানে লিখতে হবে যে জানুয়ারি 2, ম্যানেজার নিয়োগ। $15,000 টাকা এখানে। তারপর জানুয়ারি 8 ধারে আসবাবপত্র ক্রয় করা হলো 30,000 টাকা, এটা লেনদেন। 12 তারিখ মক্কেলদের নগদে আইনি সেবা দেয়া হলো 25,000 টাকা, এটাও লেনদেন। মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা, এটাও লেনদেন। জনতা ব্যাংক লিমিটেড হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হলো 50,000 টাকা, এটা লেনদেন নয়। কারণ হচ্ছে যে এটা ব্যক্তিগত, আর ব্যক্তিগত লেনদেনের হিসাব আমরা এখানে করি না। এটা হচ্ছে 50,000 টাকা। এটা হচ্ছে 50,000 টাকা। এখন চলতি মাসে ম্যানেজারের বেতন পরিশোধ, এটা লেনদেন। ধারেকৃত আসবাবপত্রের মূল্য পরিশোধ
এটাও লেনদেন। জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ, এটাও লেনদেন। এই দুইটা হচ্ছে যে লেনদেন নয়, এদের পরিমাণ হচ্ছে যে 65,000। এটা হচ্ছে ক নম্বর অ্যান্সার। খ, 2016 সালের জানুয়ারি মাসের শেষে মিস্টার কামরানের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করা। তাহলে মালিকানা সত্ত্বটা নির্ণয় করতে হলে এমন একটা টেবল অঙ্কন করতে হবে, বিবরণ টাকা টাকা। ওকে, এখন আমরা জানি যে মালিকানা সত্ত্ব নির্ণয় কিভাবে করতে হয়, সেটা হচ্ছে যে মূলধনের সাথে আয়গুলো যোগ হবে এবং এখান থেকে ব্যয় এবং উত্তোলন এটা মাইনাস হবে। তাহলে মূলধন কত টাকা এখানে? এখন দেখো, একদম ফার্স্ট স্টেজে মিস্টার কামরান 2016 সালের 1 জানুয়ারি নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকা মূল্যের কম্পিউটার নিয়ে আইনি ব্যবসা আরম্ভ করেন। এই যে নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকা, 1,50,000 টাকা হচ্ছে যে প্রাথমিক মূলধন বা প্রারম্ভিক মূলধন। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রারম্ভিক মূলধন এটা হচ্ছে যে 1 লাখ। এটা হচ্ছে 1,50,000 টাকা। এখন এটার সাথে আয় যোগ হবে। এখন কি কি আয় দেয়া আছে এখানে? এই যে জানুয়ারি 12 তারিখ মক্কেলদের নগদে আইনি সেবা 25,000 টাকা। এই যে এটা এই কলমে লিখতে হবে। তারপরে আবার বলা আছে যে ধারে আইনি সেবা 30,000 টাকা। আয়ের কথার উল্লেখ নাই। এখন এই দুটা যোগ করে এইখানে ট্রান্সফার করতে হবে। এখন 1,50,000 আর 55,000 যোগ করলে 2,05,000 টাকা। এখন এখান থেকে মাইনাস হবে ব্যয় সমূহ। ব্যয় কি কি দেওয়া আছে? যে ম্যানেজারের বেতন পরিশোধ, এটা হচ্ছে 15,000 টাকা। তারপরে জানুয়ারি মাসের অফিস ভাড়া, হচ্ছে 12,000 টাকা। আর ব্যয়ের কথা এখানে উল্লেখ নাই। এখন 15,000 12,000 যোগ করলে হয় 27,000 টাকা, এটা মাইনাস ফিগারে। এখন 2,05,000 থেকে 27,000 টাকা মাইনাস করলে হবে 2,01,78,000 টাকা। এটাই হচ্ছে যে মালিকানা সত্ত্ব। এভাবেই তোমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করবে। ফার্স্ট হচ্ছে যে প্রারম্ভিক মূলধন যেটা থাকে ওইটার সাথে আয় সমূহ যোগ হবে এবং ওইখান থেকে
ব্যয় সমূহ যেগুলো থাকে ওইগুলো মাইনাস হয়ে যাবে, এবং উত্তোলনও যদি থাকে উত্তোলনও কিন্তু সেখান থেকে মাইনাস করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন গ নাম্বার বলা আছে যে বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তাহলে এটা হচ্ছে টেবুলার ছক অঙ্কন করতে হবে, যেই ঘটনাগুলো এখানে লেনদেন সেগুলোর প্রভাব এখানে দেখাতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে তারিখ, দেন সম্পদ, দেন দায় প্লাস মালিকানা সূত্র। সম্পদের এখানে আরো 4টা সাব কলাম হবে। এটা কিভাবে আইডেন্টিফাই করা হয়েছে সেটা হচ্ছে, দেখো যে ফার্স্টে বলা আছে যে মিস্টার কামরান 2016 সালের 1 জানুয়ারি নগদ 1 লাখ টাকা। তাহলে এই যে নগদ এখানে একটা কলাম হবে। তারপরে 50,000 টাকা মূল্যের কম্পিউটার, এটা সরঞ্জামের এখানে আসবে। আইনি ব্যবসা আরম্ভ করেন। তারপর জানুয়ারি 2 15,000 টাকা মাসিক বেতন একজন ম্যানেজার নিয়োগ, এটা আসবে না। জানুয়ারি 8 ধারে আসবাবপত্র ক্রয়, এই যে আসবাবপত্র একটা আসবে এখানে। মক্কেলদের নগদে আইনি সেবা দেয়া হলো। তারপর মক্কেলদের ধারে আইনি সেবা দেয়া হলো, এটা ধারে আইনি সেবা প্রদান মানে প্রাপ্য হিসাব। জনতা ব্যাংক লিমিটেড হতে ব্যক্তিগত প্রয়োজনে নগদ ঋণ গ্রহণ করা হলো, এটা আসবে না। চলতি মাসের ম্যানেজারের বেতন পরিশোধ। তারপর হচ্ছে যে ধারেকৃত আসবাবপত্রের মূল্য পরিশোধ, এই যে ধারের ফলে কিন্তু এখানে প্রদ হিসাব নামে একটা কলম আসবে। মালিকানা সূত্রের জন্য মূলধন, এই কলমটা হবে। ওকে, এখন শুরু করা যাক। ফার্স্টে 2016 সালের জানুয়ারি 1, এখানে বলা আছে নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকা মূল্যের কম্পিউটার। তাহলে এখানে 1 লাখ টাকা হবে, এবং সরঞ্জামের এখানে 50,000 টাকা। আর এই পাশে মূলধনের এখানে হবে এই দুটার যোগফল, 1 লাখ আর 50,000। তার যোগফল হচ্ছে যে 1,50,000 টাকা। এইখানে লিখতে হবে যে প্রারম্ভিক বিনিয়োগ। তারপর জানুয়ারি 2 15,000 টাকা মাসিক বেতনে একজন ম্যানেজার নিয়োগ করলেন, এটা লেনদেন নয়, এই জন্য এখানে আসবে না। জানুয়ারি 8 ধারে আসবাবপত্র ক্রয় করা হলো 30,000 টাকা। তাহলে আসবাব, আচ্ছা, তারপরে কাজ হচ্ছে যে ব্যালেন্স নির্ণয় করা। তাহলে এখানে 1 লাখ টাকাই থাকবে, এখানে 50,000 টাকা, এখানে 1,50,000 টাকা। তারপর জানুয়ারি 8 ধারে আসবাবপত্র ক্রয় করা হলো 30,000 টাকা। তাহলে আসবাবপত্র এখানে 30,000 টাকা ইনক্লুড হবে, যেহেতু ধারে এজন্য প্রদে হিসাবে এখানে 30,000 টাকা ইনক্লুড। ঠিক আছে, এখন আবার ব্যালেন্স নির্ণয়। এখানে 1 লাখ টাকা, এখানে 30,000, এখানে 50,000, এখানে 30,000, এবং এখানে 1,50,000। তারপর 12 তারিখ মক্কেলদের নগদে আইনি সেবা দেয়া হলো 25,000। তাহলে নগদে এখানে 25,000 টাকা ইনক্লুড হবে, এবং আয়ের এখানে হবে 25,000, এবং এখানে লিখতে হবে আয়। তারপর 18 তারিখ মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা। যেহেতু ধারে, তারপর আবার হচ্ছে যে ব্যালেন্স নির্ণয়, 1,25,000, এখানে 30,000,
এইখানে 50,000, এইখানে 30,000, এইখানে 1,75,000। এখন জানুয়ারি 18 ধারে মক্কেলদের আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা। তাহলে এখানে প্রাপ্য হিসাবে এখানে যখন সেবা ধারে প্রদান করা হয় বা সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা এখনো পাওয়া হয়নি, সেটা হচ্ছে যে প্রাপ্য হিসাব হবে। এই টাকাটা ভবিষ্যতে পাওয়া হবে। আর এটা আয়ের এখানে 30,000 টাকা, এবং এখানে আবার লিখতে হবে আয়। জনতা ব্যাংক লিমিটেড হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হলো। এটা লেনদেন নয়, কারণ এটা ব্যক্তিগত এবং এটার ফলে ব্যবসা প্রতিষ্ঠানের উপর কোনো প্রভাব পড়েনি। তারপর জানুয়ারি 30 চলতি মাসের ম্যানেজারের বেতন পরিশোধ। এখন আবার ব্যালেন্স 1,25,000, এখানে 30,000, এখানে 50,000, 30,000, এখানে 30,000, এইখানে 2,05,000। চলতি মাসে ম্যানেজারের বেতন পরিশোধ, এটা হচ্ছে জানুয়ারি 30। তাহলে ম্যানেজারকে নিয়োগ দেওয়া হয়েছিল কত টাকা করে? 15,000 টাকা মাসিক। তাহলে নগদের এখানে 15,000 টাকা মাইনাস হবে, এবং এখানে 15,000 টাকা মাইনাস, এখানে লিখতে হবে ব্যয়। তারপর জানুয়ারি, এখন আবার ব্যালেন্স নির্ণয়। 1,10,000, এইখানে 30,000, এইখানে 50,000, এখানে আবার 30,000, এইখানে 30,000, এইখানে 1,90,000। তারপরে বলা আছে যে ধারেকৃত আসবাবপত্রের মূল্য পরিশোধ 10,000 টাকা। তাহলে নগদের এখানে 10,000 টাকা মাইনাস হবে, এবং প্রদ হিসাবে এখানে 10,000 টাকা মাইনাস। তাহলে এখানে থাকে 1,00,000 টাকা, এখানে 30,000 টাকা, এইখানে 50,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা, 1,90,000 টাকা। এখন লাস্ট ওয়ান, জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো 12,000 টাকা। তাহলে নগদের এখানে 12,000 টাকা মাইনাস, মালিকানা সূত্রের মূলধনের এখানে 12,000 টাকা মাইনাস, এইখানে লিখতে হবে ব্যয়। এখন প্রতিটি কলামের জ্যার নির্ণয় করতে হবে। এখানে 1,00,000 থেকে 12,000 মাইনাস, তার মানে 88,000, এখানে 30,000, $50,000, এখানে 30,000, এখানে 20,000,
1,78,000। এখন এই পাশ যোগ করা হলে 30, 50, 80, 30, 1,10,000 আর 88, 1,98,000। এই পাশে 20,000 আর 1,78,000, 1,98,000। তাহলে এই পাশ আর এই পাশ সমান, সমাপ্তি রেখা। ওকে, এটা সমাধান এতটুকুই। এভাবে হচ্ছে যে হিসাব সমীকরণের উপর বিস্তারিত প্রভাব, এটা সমাধান করতে হয়, ব্যালেন্স বারবার নির্ণয় করতে হয়, এতটুকু ঝামেলা, বাট সমাধান অনেক ইজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো গাইস, আজকে এতটুকু পর্যন্তই। ক্লাস সম্পর্কে তোমাদের যে কোনো অপিনিয়ন থাকলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, অ্যান্ড টিল দ্যাট স্টে কুল, বাই।